আমরা বলছি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবেচিন্তে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক মেলানো। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা মুন্সিগঞ্জের 3টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। মুন্সিগঞ্জ 1 আসনটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা এবং সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নির্বাচন করতেন একসময় বদরুদ্দোজা চৌধুরী। 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি বড় ব্যবধানে এখানে জিতেছেন। 2001 সালে তিনি রাষ্ট্রপতি হলে তার আসনটি খালি হয়ে যায়। তার আসনে তার ছেলে বিএনপির হয়ে মাহিবি চৌধুরী জিতেছিলেন। এরপর মাহিবি চৌধুরী তার বাবার সঙ্গে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে 2004 সালের 10ই মার্চ সংসদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে জুন 2004 সালে সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে বিএনপির প্রার্থী মমিন আলীকে হারিয়ে মাহিবি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বিএনপির প্রার্থী এবং সিরাজদি খান উপজেলায় বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ এবার লড়ছেন। তবে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলীর মনোনয়ন বাতিল হয়েছে। এই দুজন স্বতন্ত্র প্রার্থী এখনও আপিল করার জন্যে লড়ছেন। তারা আশাবাদী এখানে নির্বাচন করার জন্য। এর আগে আমরা এখানে বিক্ষোভ হতে দেখেছি মনোনয়ন বাতিলের জন্য। আমরা একটু মুন্সিগঞ্জ 1 আসনের অঙ্কের ভোটের হিসাবটা যদি একটু দেখে নিই। মুন্সিগঞ্জ 1-এ মোট ভোটার আছেন 5,39,301 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 2,75,963, নারী ভোটার আছেন 2,62,339। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 1 জন। নতুন ভোটার এখানে 30,317। 2008 সালে এই আসনে মোট ভোটার ছিলেন 3,25,242 জন। সেই হিসাবে তরুণ ভোটার আমরা বলছি যাদেরকে, সেই সংখ্যাটা 2,14,061। এই 2,14,000-এর বেশি ভোটার তারা এখন পর্যন্ত কোনো সংসদ নির্বাচনে ভোট দেননি, কারণ 2008 সালের পরে তারা ভোটার হয়েছেন। স্বাভাবিকভাবেই সেই সংখ্যাটা যদি আমরা একটু বের করি, মোট ভোটারের 39.69, প্রায় 40% তারা তরুণ ভোটার। এরা এবার সিদ্ধান্ত দেবেন। তাদের সিদ্ধান্তেই জয় পরাজয় নির্ধারণ হবে এমনটি ভাবা হচ্ছে, কারণ এখন পর্যন্ত তারা আগের যে ভোটের প্যাটার্ন তার মধ্যে তারা আছেন কিনা সেটি এখনো প্রমাণিত নয়। আমরা মুন্সিগঞ্জ 2 আসনটি যদি একটু দেখি, 2 আসনটি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা এবং টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত একই রকমভাবে বিএনপি এখানে 4 বার জিতেছে। শুধুমাত্র 2008 সালে আওয়ামী লীগ একবার এই আসনে নির্বাচন করে জিতেছে। 2008 সাল পর্যন্ত যে ফলাফল সেটাই আমরা ইলেকশনগুলোকে ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার হিসেবে আমরা ধরে নেই। স্বাভাবিকভাবেই এই নির্বাচনগুলোর ফলাফল ম্যাটার করে। আমরা যদি একটু ভোটের অঙ্কটা দেখি, মুন্সিগঞ্জ 1-2 আসনের 3,73,428 জন ভোটার এখানে। পুরুষ আছেন 1,91,000-এর বেশি, নারী ভোটার আছেন 1,81,000-এর বেশি। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 20,912 জন, প্রায় দুঃখিত, এখানে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। নতুন ভোটার আছেন এখানে 20,912, অর্থাৎ প্রায় 21,000 ভোটার। 2008 সালে এখানে 2,31,000 ভোটার ছিলেন। সেই হিসাবে তরুণ ভোটার এখানে 1,42,000। এই 1,42,000 ভোটার এখন পর্যন্ত কোনো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি সংসদ নির্বাচনে। স্বাভাবিকভাবেই সেই সংখ্যাটা আমরা যদি একটু বের করি, 38% মোট ভোটারের, যেটা আসলে অনেক বড় সংখ্যায়। তাদের সিদ্ধান্ত অনেক কিছু ম্যাটার করবে। মুন্সিগঞ্জ 3 আসনটা যদি একটু দেখি, এটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। এখানেও 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি 4 বার জিতেছে, আওয়ামী লীগ 1 বার জিতেছে, সেটি 2008 সালের নির্বাচনে। আমরা মুন্সিগঞ্জ 3 আসনের যদি ভোটের হিসাব নিকাশগুলো একটু দেখি,
মুন্সিগঞ্জ 3-এ মোট ভোটার 5,06,883 জন। পুরুষ ভোটার এখানে 2,61,759। নারী ভোটার আছেন 2,45,121 জন। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে আছেন 3 জন এবং নতুন ভোটার 26,638 জন। আর 2008 সালে ভোটার ছিলেন 3,18,765। সেই হিসাবে তরুণ ভোটার এই আসনে 1,88,118 জন। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 37%। এই তরুণ ভোটার যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, তারা কোনো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে এখন পর্যন্ত ভোট দেননি। তাদের ভোটের প্যাটার্নটা আমরা আসলে জানি না। আমরা একটু মাঠের খবরটা নিতে চাই। সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ থেকে। জসিমউদ্দিন দেওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা যে ভোটের হিসাব দেখছিলাম, এর আগে আমরা এটি জানতাম যে বিএনপির ঘাঁটি হিসেবে মুন্সিগঞ্জের সব কটি আসনে বিএনপি সব সময় জিতে এসেছে। 2008 সালের নির্বাচনে সেটি ব্যত্যয় ছিল। সেটা এক প্রেক্ষাপটে হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা গড় হিসাব ধরি, সেখানে মুন্সিগঞ্জ 1 আসনে যেমন বদরুদ্দোজা চৌধুরীর একটা ব্যাপক প্রভাব ছিল, তার পরিবারের কেউ এখন পর্যন্ত এবার ইলেকশন করছেন না। স্বাভাবিকভাবেই এই মুন্সিগঞ্জের 3টি আসনের প্যাটার্ন আসলে একই রকম বলে আমার কাছে মনে হচ্ছে। হিসাবে মাঠের চিত্রটা আসলে কি বলছে? দেখুন মাহবুব, আসলে বিএনপি আওয়ামী লীগের যে বিষয়টা বললেন, এখন তো প্রেক্ষাপটটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু ভোটের হিসেবে ফলাফলের হিসাবটা অনেকটা বিএনপির দিকে। তবে ওইখানে আমি মুন্সিগঞ্জ 3টি আসনের ছোট্ট করে তো বলবার সুযোগ রয়েছে, যেহেতু 1, 2 এবং 3, 2-এর কথাটা একটু ছোট্ট করে বলে ছেড়ে দিচ্ছি। সেটা হলো 2 যেটা হচ্ছে, সেখানে কোনো বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। অর্থাৎ সেই 2 আসনটি অনেকটাই বলা যাচ্ছে সেখানে বিএনপির ঘরে অনেকটা ফলাফল যাওয়ার সম্ভাবনা ওখানে বেশি দেখা যাচ্ছে। আর হলো এখানে আসলে জামাত জোটের যে কোনো একজন এখনো কনফার্ম হয়নি মনোনয়ন কে নিচ্ছে, অর্থাৎ চূড়ান্তভাবে কে দাঁড়াচ্ছে, সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে এখানে তেমন আসলে বিএনপিকে ব্যাক পেতে হবে না এখন পর্যন্ত যে পেটিশন রয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটি ছেড়ে দিচ্ছি। এবার হলো 1 এবং 3, এই দুটি জায়গা কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। বিএনপির ঘর কিন্তু পুরোপুরি বিভাজন। অর্থাৎ মুন্সিগঞ্জ 1 আসনে যে শ্রীনগর এবং সিরাজদি খান নিয়ে যে আসনটি, সেই জায়গাটিতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দল থেকে মনোনয়ন দিলেও এখানে কিন্তু কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু এবং মমিন আলী, যেটা বিএনপির জেলা কমিটির উনি সদস্য, জেলা কমিটির সদস্য রয়েছে, সেক্ষেত্রে দুজনই কিন্তু এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছে। মনোনয়ন তো বাতিল হয়েছে, তাদের মনোনয়ন বাতিল হয়েছে, কিন্তু তারা অ্যাপিল করেছে, তবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের যে ছোটখাটো বিষয় রয়েছে, তারা এখনো আশাবাদী। যদি ওই রকম ঘটনা ঘটে যায়, যদি আসলে 3 জনে বিএনপির ঘর থেকে যায়, তাহলে কিন্তু ভোটের হিসেবটা একটু পরিবর্তন হয়ে যাবে, কারণ সেখানে জামায়াত জোটের কিন্তু একটা অবস্থান রয়েছে, শক্ত অবস্থান। সেক্ষেত্রে তারা দুজন যদি নির্বাচন করতে নাও পারেন, তাহলে কি এরকম যে যিনি নির্বাচন করছেন ধানের শীষের পক্ষে, এই দুজন প্রার্থীও তার পক্ষে কাজ করবেন, না এই দুজনের যা কর্মী সমর্থক ভোটার আছেন তারাও তার হয়ে কাজ করবেন বা করবেন না, এরকম কোনো মাঠের চিত্র আছে কিনা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বিষয়টা হলো এখনো পর্যন্ত তাদের যে অবস্থান, অর্থাৎ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের জন্য তারা যেভাবে আসলে মমিন আলী এবং শরাফত আলী সপু যেভাবে একাট্টা হয়ে তার অনুসারীদের নিয়ে যেভাবে মাঠে রয়েছে, মনে হয় যে আসলে তারা তার পক্ষে কাজ করবে কিনা একমাত্র কেন্দ্রীয় সিদ্ধান্ত সেখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদি কেন্দ্রীয় ওইভাবে সিদ্ধান্ত দিতে পারে, তাহলে কিন্তু শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে তারা কাজ করবে। অন্যথায় কিন্তু তারা কাজ আসলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এটা আমি আসলে স্পষ্ট বলতে পারছি না এখানে। আর যদি আমি এবার মুন্সিগঞ্জ সদর আসনের কথা বলি, যেটা মুন্সিগঞ্জ 3 আসন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসন জেলার জন্য। এই জায়গাটিতে কিন্তু অবস্থা একই। এখানে কামরুজ্জামান রতন, যিনি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছে মহিউদ্দিন আহমেদ, যিনি আসলে জেলা কমিটির সদস্য সচিব। এখানে তিনিও কিন্তু পুরোপুরি তার সমর্থকদের নিয়ে কিন্তু পুরোপুরি মাঠে আসলে বিদ্রোহ করে যাচ্ছে। এখানে আমরা সেই জায়গাটি শেষ পর্যন্ত যাচাই বাছাইয়ের যে 2 তারিখে গিয়েছে, সেখানেও দেখেছি তাদের মধ্যে আসলে একটি
লড়াই, মানে কথার লড়াই কিন্তু চলেছিল। অর্থাৎ তাদের মধ্যে এখানে কি সংখ্যালঘু ভোটারের কোনো ফ্যাক্টর আছে? আসলে সংখ্যালঘু ভোটারটা মুন্সিগঞ্জ সদরে মানে ফ্যাক্টর থাকলেও এই মুহূর্তে এই পর্যায়ে কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন, যেহেতু একটা বড় দল নেই, সেক্ষেত্রে আসলে এই লঘুদের কোন দিকে যাবে এটা খুব বেশি অনুধাবন করা যাচ্ছে না। তবে এই জায়গাটিতে যদি স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী বিএনপি থেকে যায়, তাহলে কিন্তু এখানে জামাত জোটের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু এই বিষয়টা আসলে বিশেষ নির্বাচন বিশ্লেষকরা, মুন্সিগঞ্জ জেলার যারা নির্বাচন বিশ্লেষক, তারা কিন্তু এমনটি ধারণা করছেন মাহবুব। এখানে কি জাতীয় পার্টির কোনো প্রভাব আছে? জাতীয় পার্টি এবার আসলে মুন্সিগঞ্জ 2 এবং 3 থেকে যে দুজন জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন, তারা গতবারও করেছে, এর আগের বারও করেছে। সেক্ষেত্রে আসলে জাতীয় পার্টি খুব ভালো কিছু করতে পারবে এমনটি এখানে অনুধাবন করা যাচ্ছে না। তবে আসলে নতুন করে যারা সংস্কারের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে যদি জামাত জোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এখানে কিন্তু জাতীয় পার্টি খুব বেশি বড় ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে না। জি, জসিমউদ্দিন দেওয়ান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান বলছিলেন মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ 1, 2 এবং 3 আসনের মাঠের চিত্রটা তিনি আমাদেরকে বলছিলেন। এ পর্যায়ে যুক্ত করে নেব রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। অধ্যাপক শামসুল আলম, আমরা মুন্সিগঞ্জের জেলার ভোটের অঙ্ক, হিসাব এগুলো নিয়ে কথা বলছি। ঢাকার পাশের এই জেলায় ভোটের আসলে ফ্যাক্টরগুলো কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ 71 মিডিয়া লিমিটেডকে আমাকে ভোটের অঙ্কের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে ঢাকার একেবারেই পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ, ঐতিহ্যবাহী একটা জেলা। এখানে সংসদীয় আসন 3টি। আমাদের জসিমউদ্দিন দেওয়ান সাহেব সুন্দরভাবে কিন্তু তিনি এখানকার চিত্রটা আমাদের সামনে উপস্থিত করেছেন। তো ওইখানে যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে, মূল যে ফ্যাক্টর, তো এখানে দেখা যাচ্ছে যে ঐতিহ্যগতভাবে 1991 সাল থেকেই এই 3টা সিটি কিন্তু বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে এসেছে। মাঝখানে হয়তো কিছু ব্যতিক্রম ঘটে গেছে। আর বদরুদ্দোজা চৌধুরী বা তার ছেলে ছিলেন, তারাও কিন্তু একসময় বিএনপিতে ছিলেন, পরে তারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তা এইখানে চিত্রটা এই ধরনেরই, যে এটা 2008-এর পর থেকে তেমন একটা বিএনপির যে নেতাকর্মীরা ওখানে নির্বাচনগুলো যে হয়েছে যেভাবে একতরফাভাবে, সেটাতে আর ওইভাবে তারা ভালো ওখানে অংশগ্রহণ করতে পারেনি তারা ভালোভাবে। কিন্তু এখন একটা সুযোগ এসেছে ফ্রি ফেয়ার ইলেকশনের দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, যে জসিমউদ্দিন দেওয়ান সাহেব বললেন যে মূলত আভ্যন্তরীণভাবে বিএনপির একাধিক প্রার্থী 3টি আসনেই রয়েছে। তো সেক্ষেত্রে যে বিষয়টা এখানে ঘটতে পারে, যে বিশেষ করে এখন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। তার যে সঠিক যে নেতৃত্ব, সেই নেতৃত্ব গুণে আমরা দেখব যে এখানে যারা প্রার্থী হয়েছেন তাদেরও অবদান রয়েছে। হয়তো বিএনপি অনেক যাচাই বাছাই করেই এখানে তাদের প্রার্থীগুলো দিয়েছে। বিশেষ করে 3 নম্বর যে সদর আসনটায় যে কামরুজ্জামান রতন, তার অবদানটা কিন্তু বিএনপির রাজনীতিতে অনেক, বিশেষ করে ছাত্র দল করা উনি। আর তরুণ নেতৃত্ব, তারেক রহমানও চাচ্ছেন যে তরুণ নেতৃত্বরা এগিয়ে আসুক। আচ্ছা, তরুণদের প্রসঙ্গ যখন আপনি বললেন, আমার একটা প্রশ্ন একটু করতে চাই। আমরা দেখছি যে মুন্সিগঞ্জ 1 আসনে 39, মানে প্রায় 40% ভোটার যারা একেবারে তরুণ, যারা 18 সালের পরে যারা ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা মুন্সিগঞ্জ 2-এ 38% এবং মুন্সিগঞ্জ 3-এ 37%। তার মানে সবসময় তো আমরা দেখি আসলে তরুণদের ভোটের কাস্টিং সংখ্যাটাও বেশি হয়। স্বাভাবিকভাবে মানে এরকম কি ধরে নেওয়া যায় যে এই যে সংখ্যাটা 40%, 37%, 38%, এটা মোট ভোটারের ক্ষেত্রে একটা বিরাট শতাংশ। মানে এরাই কি আসলে জয় পরাজয় ঠিক করে দেবেন? অনেকটা, যদি এরা এতদিন ভোট দিতে পারে নাই, এক ধরনের তাদের ভোটের প্রতি কীভাবে ভোট দিতে হয় বা কাকে দেবে, তারা কিন্তু অত্যন্ত সচেতন। তারা পূর্ববর্তী প্রশাসনের ব্যাপারগুলো তারা দেখেছে। সেক্ষেত্রে এদের সঙ্গে
যেমন আরেকটা মধ্যবয়সী শ্রেণী রয়েছে, বৃদ্ধ শ্রেণীরা রয়েছে। অর্থাৎ এখানকার যে ভোটাররা মূলত ঐতিহ্যগতভাবেই আমরা দেখেছি যে ধানের শীষের পক্ষে তারা কিন্তু সবসময় ভোট দিয়েছে। অর্থাৎ একটা পারিবারিক ঐতিহ্যে লালিত পালিত হয়েছে তারা কিন্তু এর বাইরে কখনোই যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওই আমাদের দেওয়ান সাহেব কিছু বললেন যে এনসিপির জামাত জোটের বিষয়টা, কিন্তু ওই অঞ্চলে আমরা জামাতের প্রভাবটা অনেক কম দেখি। না, এর আগের ভোটগুলোতে সেটা ছিল না, এটা সত্য। হ্যাঁ, তারা জাতীয় পার্টিও এখন ওখানে কম বিলীয়মান। একসময় ওখানে অনেক ছিলেন, একসময় বিএনপির কিন্তু অনেক ভালো ভালো নেতৃত্ব ওখানে ছিলেন, আরও তারা মৃত্যুবরণ করেছেন। যেমন শামসুল হক নামে একজন ছিলেন, তিনি বারবার কিন্তু ওখানে জিতে আসছেন। তা এই যে তরুণ ভোটাররাও আমাদের বিশ্লেষণে এবার মনে হচ্ছে যে তরুণদেরকে প্রাধান্য দেওয়ার নীতিটা গ্রহণ করেছে তারেক রহমান, সেটারই প্রতিফলন আমরা এখানে দেখতে পারবো। আর বিদ্রোহী যে প্রার্থীরা রয়েছেন সেটা অতটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, মার্কাটা হচ্ছে বড় কথা। বাংলাদেশের মানুষের কাছে ধানের শীষটা খুবই গুরুত্বপূর্ণ একটা মার্কা হিসেবে পরিচিত। না, খুবই সত্য, সেটা আপনি যেটা বলেছেন এটা রাইট। কারণ আমরা মুন্সিগঞ্জে 1 আসনে 2008 সালে নির্বাচনে দেখেছি, সেই সময়ে বদরুদ্দোজা চৌধুরী ইলেকশন করেছেন বিকল্পধারা বাংলাদেশ থেকে মুন্সিগঞ্জে 1-এ। তিনি কিন্তু আশানুরূপ ভোট পাননি, আমি যদি ভুল না করি। তিনি প্রায় 37-38 হাজার ভোট পেয়েছিলেন। বিএনপি থেকে নির্বাচন করেছিলেন শাহ আজিজুর রহমান বা শাহ মোয়াজ্জেম, তিনি প্রায় 98,000 ভোট বা 99,000 ভোট পেয়েছিলেন। এই দুটি ভোট যোগ করলে কিন্তু সে সময় আসলে বিএনপি জেতার মতো ভোট প্রায় ছিল। সুতরাং ভোট ভাগ হয় 2008-এ, যে 3টি আসনই বিএনপি হারিয়েছে, সেই আসনটি 2001-এ আসলে 2008-এ সেটি যদি ওই হিসাব করা যায়, সেটা কিন্তু আপনি যেটি বলেছেন এটা ঠিক। মার্কা আসলে সেই সময় বড় কাজ করেছে 2008-এ। মার্কা এখনো কাজ করবে। মার্কাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রার্থী হয় ধানের শীষের জন্যই তারা প্রতিযোগিতা করে। এর বাইরে কিন্তু যারা দাঁড়াবে তারা কিন্তু আমাদের দেশের নির্বাচনী ইতিহাসে দেখা যায় তারা একবার দলচ্যুত হয়ে গেলে বা দলের শৃঙ্খলার বাইরে কাজ করলে তারা কিন্তু আর উঠে আসতে পারে না, যদি প্রধান নেতৃত্ব তাদেরকে যদি ক্ষমা না করে। সেক্ষেত্রে আমরা দেখি চেইন অফ কমান্ড যদি তারেক রহমান যেভাবে করছেন সব জায়গায়, আমার মনে হয় এই 3টা আসনের ক্ষেত্রেও তিনি অতিরিক্ত হস্তক্ষেপ করে তাদেরকে হয়তো ডেকে কথা বলে কোনো বিষয়ে তাদেরকে আশ্বাস দিয়ে হলেও আমার মনে হয় এটা বিএনপির ভালোর জন্য হয়তো তিনি এই কাজটা করবেন। এখানে দলীয় কোন্দলটা কি অন্যান্য অঞ্চলের চেয়ে একটু বেশি মনে হচ্ছে? আমি অনেকগুলো ভোটের হিসাব আমরা বিভিন্ন জায়গায় করলাম, কিন্তু এখানে বেশিরভাগ আসনেই আমি দেখছি যে বিএনপির একাধিক প্রার্থী তারা আসলে খুবই অনড় অবস্থায় আছে। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে কিছুটা রয়েছে। তো এগুলো একবার এত ফ্যাক্টর হবে না, কারণ জনগণের মাঝে এক ধরনের এই মনোভাব গড়ে উঠেছে। এই কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে যে এই বিএনপির প্রতি যে জনপ্রিয়তা, বিএনপির বা তারেক রহমান বা খালেদা জিয়ার যে জানা যায় যে ঢল নেমেছে, সেটাকে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু এটা অলরেডি বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। এবং আমার মনে হয় না এই বিদ্রোহী প্রার্থীরা এখানে যে জায়গাগুলো তো রয়েছে তারা সেখানে থাকতে পারবে। অর্থাৎ যারা দাঁড়াবে তাদেরকে দল থেকে অলরেডি বহিষ্কৃত অথবা তাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় তারা নিয়ে আসতে পারবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো থাকবে না। মুন্সিগঞ্জ 3টে আসনে এর বাস্তবতা হচ্ছে জসিমউদ্দিন দেওয়ান সাহেবের ভাষ্য অনুযায়ী আমরা দেখি, আপনিও বললেন কিছুক্ষণ আগে, এখানে ধানের শীষের পক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি মনে করছেন আপনি। ঠিক আগের যে ভোটের হিসাব অন্যান্য দলের ওখানে কিন্তু ওই ধরনের সাংগঠনিক ভিত্তিটা নাই। জি, যদি বিএনপি তার এই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে, তাহলে এখানে আসলে বিএনপির ভালো ফলাফলের সুযোগ আছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম যুক্ত হবার জন্য ভোটের অঙ্কে। দর্শক, আমরা আমাদের মতো আজ অঙ্ক মিলিয়েছি, আপনার ভোটের অঙ্ক কিন্তু মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় নারায়ণগঞ্জ জেলার আসনগুলো নিয়ে। আমরা সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।